ষষ্ঠ শ্রেণীর স্টুডেন্টরা কেমন আছো তোমরা? তোমাদের জন্য আমি আজকে সবগুলো এমসিকিউ করে দিব। আমি যদিও বেসিক ক্লাসে করিয়েছিলাম প্রায় অনেকগুলোই 50-60%, কিন্তু তোমাদের দেখলাম কারো কারো বিশেষভাবে কয়েকটাতে সমস্যা হচ্ছে। তো একজন যদি এক একটা সমস্যার কথা বলো আমাকে, তাহলে তো একটু সমস্যা হয়ে যায় আমার জন্য। তাই ভাবলাম সবগুলোই করে দিই, যার যেটাতে সমস্যা সে সেটা দেখে নিবে। এটাই ভালো হয় না? আর অবশ্যই এমসিকিউ ক্লাস দেখার আগে তোমাকে বেসিক ক্লাস করতে হবে, অর্থাৎ বেসিক করেই তোমাকে এমসিকিউ করতে আসতে হবে। আমি আশা করি এইটা তোমরা অবশ্যই আমার কথাটা শুনে আগে বেসিক করবা, তারপরে এমসিকিউ করতে আসবা। এখন বেসিক মানে কি? পার্ট 1। প্রতিটা অধ্যায়েরই পার্ট 1 পার্ট 2 আমরা সিরিয়ালি সাজাই। তো পার্ট 1 যেটা, ওটাই বেসিক। তুমি দেখবা ফিচার অপশনে গেলেই তুমি ওই ক্লাস সাজানো পাইবা। পার্ট 1 দেখা পরে এমসিকিউ, তারপরে গিয়ে অন্যান্য ক্লাস করবা। ওকে, ঠিক আছে। তো প্রথমে লিখে আছে তথ্য সংগ্রহের প্রাথমিক মাধ্যম কোনটি। মুখস্থ করবা না। যেমন এখানে বলতে পারে সাক্ষাৎকার, কিন্তু তুমি এটা কি বুঝছো? এটা কি তুমি কিছু বুঝো নাই? এটা বুঝতে হলে তোমাকে আগে একটা বেসিক জানতে হবে, সেটা হচ্ছে তথ্য সংগ্রহের মাধ্যম হচ্ছে দুটি। একটি হচ্ছে প্রাথমিক বা প্রত্যক্ষ মাধ্যম, আরেকটি হচ্ছে মাধ্যমিক বা পরোক্ষ মাধ্যম। প্রাথমিক বা প্রত্যক্ষ মানে হচ্ছে যেটা নিজের চোখে সরাসরি নিজে যেটা কালেক্ট করছো, যেই তথ্য নিজে, ধরো কোন একটা জায়গায় ঘটনা ঘটছে, কোন একটা জায়গায় মানুষ মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টটা নিজের চোখে তুমি ওখানে উপস্থিত ছিলা, এটাকে বলে প্রাথমিক বা প্রত্যক্ষ বা সরাসরি। আর যেটা মাধ্যমিক বা পরোক্ষ, সেটা হচ্ছে তুমি টিভিতে, বা তুমি ধরে নিচ্ছ রেডিওতে অথবা পত্রিকায় অথবা ইন্টারনেটে বা কোনো মানুষের কাছ থেকে তুমি শুনেছো, এটাকে বলে মাধ্যমিক। সো যেহেতু প্রাথমিক বলেছে, তার মানে সাক্ষাৎকার, যেটা তুমি সরাসরি সাক্ষাতে সম্ভব। পত্রিকা, ইন্টারনেট, বই, এগুলোর মধ্য থেকে তুমি তথ্য পেয়েছো, তার মানে এগুলো তিনটাই মাধ্যমিক। ঠিক আছে। একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর 5 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর 95, 90, 80, 75 ও 90। এই তথ্যটিকে কি বলে? এই তথ্যটিকে আমরা মূলত বলবো একটি পরিসংখ্যান। এখন প্রশ্ন হচ্ছে, ম্যাম আমি এই তথ্যটিকে কেন পরিসংখ্যান বলবো? আমরা একটা কাজ করি, পরিসংখ্যান তাকেই বলে অনেকগুলো তথ্যের সমারোহকে, মানে অনেকগুলো যখন তথ্য তোমার কাছে থাকে, তুমি যখন একটা সিদ্ধান্তে আসতে পারো, তখন তাকে পরিসংখ্যান বলে। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে, ম্যাম এটা যে একটা তথ্য, এটাকে তাহলে এটা কি একটা উপাত্ত নয়? উপাত্ত থাকে একদম প্রথমে, কাঁচামাল। যখন উপাত্তকে তুমি সাজায় গুছায় ফেলবা, তখন এটা তথ্য হয়ে যাবে। মানে যেমন ধরো তোমার বয়স 10 বছর, আবার আমি বললাম তোমার বান্ধবীর বয়স ধরো 11 বছর, এগুলি আমি সাজায় ফেলছি। কিন্তু যদি থাকতো 10, 11, 12, 13, 9, 7, কার কি আমি এটা জানি না, এলোমেলো কিছু সংখ্যা আছে, এটাকে বলে উপাত্ত। উপাত্তকে যখন তুমি, উপাত্ত মানে কাঁচামাল, যখন উপাত্তগুলিকে সাজায়া গুছায়া একটা জায়গায় দেখা তুমি একটা বলতে পারবা যে 10 বছর বয়সের 2 জন বাচ্চা আছে, 9 বছর বয়সের 3 জন বাচ্চা আছে, বা 11 বছর বয়সের 2 জন স্টুডেন্ট আছে, এইগুলো যখন আমি গুছায় ফেলবো, তখন আমি বলবো তথ্য। আর এই তথ্য থেকে যখন আমি একটা সিদ্ধান্তে আসতে পারবো যে ও আচ্ছা, এখানে সবচেয়ে বেশি 11 বছর বয়সের বাচ্চাই আমি দেখতে পাচ্ছি, আমাদের এখানে ঢাকা থেকে বেশি বাচ্চা ভর্তি হয়েছে, এটা একটা পরিসংখ্যান। তার মানে অনেকগুলো তথ্যকে আমি পরিসংখ্যান বলবো। ঠিক আছে। মানে যখন আমি অনেকগুলো তথ্য আমার কাছে থাকবে, একটি তথ্য কখনই পরিসংখ্যান নয়। যেমন যদি তোমার কাছে থাকতো 95, একটি সংখ্যা, এটা একটা সংখ্যা, এটা অনেকগুলো তথ্য না, এখান থেকে আমি কোনো সিদ্ধান্তে আসতে পারবো না এটাতে কি বুঝাইছে, তাই এটা কোনো পরিসংখ্যান নয়। যদি একটি থাকে আর অনেকগুলো আছে, তার মানে এটি পরিসংখ্যান। এখন এটি কেন উপাত্ত নয়? কারণ এখানে বলেই দিছে তথ্যটিকে কি বলে। এটা যেহেতু নিজে আগে তথ্য, তাহলে উপাত্ত থেকে তথ্য বানানো হয়েছে, তথ্য থেকে এবার আমি এটাকে পরিসংখ্যান বলবো। আমি বুঝাইতে পারছি নিশ্চয়ই? আরও একটা মজার ব্যাপার, উপাত্তগুলো হিসেবে থাকবে, কাঁচামাল এলোমেলো থাকবে। উপাত্ত অনেকগুলো, একটি তথ্য কখনো উপাত্ত, মানে একটি সংখ্যা কখনো উপাত্ত হতে পারে না। উপাত্ত হচ্ছে অনেকগুলো তথ্যের সমষ্টি। ঠিক আছে। মানে অনেকগুলো সংখ্যার সমষ্টিকে আমরা উপাত্ত বলবো। সেই উপাত্তগুলো এলোমেলো থাকবে, যেগুলোকে যদি আমি গুছাই সেটা হয়ে যাবে তথ্য। গুছানো থেকে যখন আমি কোনো সিদ্ধান্তে আসব, সেটাকে বলা হবে পরিসংখ্যান। ঠিক আছে। যেমন তোমার মা, আজকে তোমাদের বাসায় ডাল আছে, মুরগি আছে, আবার তোমাদের বাসায় চিংড়ি আছে, লাউ আছে, কচু শাক আছে। এখন তোমার মা এই জিনিসগুলো হচ্ছে উপাত্ত, কি কি আছে। এবার তোমার মা, তুমি জানো না আজকে কি রান্না হবে, তো ধরো তুমি মাকে ফোন দিয়েছো, এখন মা বলল যে ঠিক আছে তাহলে একটা কাজ করি, কচু শাক দিয়ে চিংড়ি দিয়ে রান্না করি, আর ডাল রান্না করি, আর হচ্ছে লাউটা পরে রান্না করি, আর মুরগির মাংস রান্না করি। তো এখন তোমার কাছে একটা তথ্য আছে যে বাসায় অনেক কিছু উপাত্ত ছিল, তার মধ্যে মা আজকে তো কচু শাক দিয়ে চিংড়ি রান্না করছে, খুব মজা, আমি গিয়েই খাইতে পারবো স্কুল থেকে। আবার মুরগি রান্না করছে, আবার মা ডাল রান্না করছে, এটা একটা তোমার কাছে তথ্য। এখন এই 3টা খাবার খাওয়ার পরে তোমার কাছে
কচু শাক দিয়ে চিংড়িটা ইয়াম্মি লাগছে, জাস্ট অনেক মজা, যে আজকে এতগুলো খাবারের মধ্যে সবচেয়ে মজা হয়েছে কচু শাক দিয়ে চিংড়ি দিয়ে। এটা হচ্ছে একটা সিদ্ধান্তে আসলে, এটা হচ্ছে একটা পরিসংখ্যান। তার মানে তোমাদের বাসায় যে যে কাঁচামালগুলো ছিল, যে যে কাঁচা তরকারিগুলো, সবজিগুলো, এগুলো হচ্ছে উপাত্ত। যখন তোমার মা এদেরকে গুছায় ফেললো কি দিয়ে কি রান্না করবে, এটা হয়ে গেল একটা তথ্য। এই তথ্য থেকে যখন তুমি একটা সিদ্ধান্তে উপনীত হইলা, তখন হয়ে গেল এটা একটা পরিসংখ্যান। আমি আশা করি বুঝাতে পেরেছি তোমাকে, ঠিক আছে? সো চলো আমরা পরেরটা যাই। আবহাওয়া, খেলাধুলা, বাজার দর ইত্যাদি সম্পর্কে বিভিন্ন তথ্য আমরা কোন গণমাধ্যম থেকে পাই? প্রতিদিনের আবহাওয়া, প্রতিদিনের খেলাধুলা, বাজার দর তুমি কি স্কুলে গিয়া পাইবা এগুলা? কখনই না। তুমি এগুলো তোমার কম্পিউটারে পাইবা সার্চ দিয়া, নাকি তুমি বইয়ে পাইবা, নাকি দৈনিক পত্রিকা? প্রতিদিনের খবর প্রতিদিনের পত্রিকায় পাওয়া যায়, আপডেট কম্পিউটারে পাইবা, কিন্তু দৈনিক পত্রিকায় একটু ভালো পাইবা। কম্পিউটারে গিয়ে সার্চ দিতে হবে, কম্পিউটার থাকলেই তো পাইবা না। এটা যদি তোমাকে বলতো ইন্টারনেটে, হ্যাঁ সার্চ দিলে তুমি পাইতা। তো সেই হিসেবে অবশ্যই দৈনিক পত্রিকা, প্রতিদিনের পত্রিকায় এই খবরগুলো, আজকের আবহাওয়া কেমন, খেলাধুলার খবর, বাজার দর কেমন, শেয়ার বাজারের অবস্থা কি, এগুলো কিন্তু সব আমরা জানতে পারি। সো গেল এটা। সংখ্যাবাচক কোনো তথ্যকে কি বলে? উপাত্ত। তার মানে যেই কোনো তথ্য যদি সংখ্যাবাচক হয়, তবে আমি সেটাকে বলতে পারি সেটা একটা উপাত্ত। তবে এখানে একটু মিস্টেক আছে। যেমন কোনো মানে আমি উপাত্ত কখনো সংখ্যা আছে, ঠিক আছে, যে যখন তথ্য যদি সংখ্যা যদি একটি থাকে, তখনও তাকে আমি উপাত্ত বলতে পারবো না। উপাত্ত হচ্ছে অনেকগুলো, ঠিক যেমন পরিসংখ্যান অনেকগুলো তথ্যের সমষ্টি, ঠিক তেমনি উপাত্ত অনেকগুলো সংখ্যার সমষ্টি। অনেকগুলো সংখ্যা না থাকলে আমি তাকে উপাত্ত বলতে পারি না, কারণ উপাত্ত হওয়ার জন্য অবশ্যই এখান থেকে একটা সিদ্ধান্তে আসতে হবে, এদেরকে আমার অর্গানাইজ করতে হবে। সো উপাত্ত হচ্ছে অনেকগুলো সংখ্যার সমষ্টি, এবং যদি বলি পরিসংখ্যানও হচ্ছে অনেকগুলো সংখ্যাই হবে। একটি সংখ্যা কখনো পরিসংখ্যান নয়, বা একটি সংখ্যা কখনোই উপাত্ত আমি বলতে পারি না, ঠিক আছে? তো সেই হিসেবে সংখ্যাবাচক তথ্যকে উপাত্ত বলে। তাহলে শিহাবের বয়স 12 বছর, এই তথ্যটি কি? সেই হিসেবে তুমি মাত্রই 4 নম্বরে পড়েছো, সংখ্যাবাচক তথ্যকে উপাত্ত বললে, তাহলে 12 বছর এটাও তো তথ্য, এটা কি তাহলে উপাত্ত না? কেন উপাত্ত নয় আমি তোমাকে বলি, তোমার প্রশ্নটাই আমি তোমাকে ঘুরে করছি। দেখো, গড় তো কখনোই না, গড়, মধ্যক, প্রচুরক, এটা তো কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের একক, ওইটা তো হবে না। পরিসংখ্যান নয়, 12 একটি সংখ্যা। শিহাবের বয়স 12 বছর, একটি সংখ্যা। যদি শিহাবের বয়স 12, শিহাবের বন্ধুর বয়স 13, শিহাবের ছোট বোনের বয়স 7, এরকম অনেকগুলো থাকে, তাইলে আমি এটাকে পরিসংখ্যান বলতে পারতাম। একটি তথ্য কখনই পরিসংখ্যান হতে পারে না, তাহলে এটি পরিসংখ্যানও নয়। এখন সমস্যা হচ্ছে উপাত্ত আর একটা সংখ্যা। উপাত্ত কেন হবে না? আমি বলেছি উপাত্ত হওয়ার জন্য অনেকগুলো সংখ্যার সমষ্টি দরকার। উপাত্ত হইতে হইলেও একটি সংখ্যাকে আমি উপাত্ত হিসেবে নিতে পারি না এই জায়গায় অন্তত। সো উপাত্ত হবে না, কারণ এটা নিজে একটা তথ্য। তো তথ্য হওয়ার আগে অবশ্যই এটা উপাত্ত ছিল, এবং এটা একটা যেহেতু, তাহলে অবশ্যই এটা একটা সংখ্যা। পরিসংখ্যানে উপাত্ত কিসের মাধ্যমে প্রকাশ হয়? পরিসংখ্যানে আমরা উপাত্তটাকে প্রকাশ করি সংখ্যার মাধ্যমে। এই যে উপাত্ত, প্রচুরক, বর্ণনা নাকি তথ্য? না, উপাত্তকে আমরা সংখ্যা, মানে সংখ্যা হইলেই আমরা তাকে বলতে পারি যেটা উপাত্ত। 2, 5, 10, 12, আমার এরকম বয়সী বাচ্চা এখানে আছে, সো এটা একটা উপাত্ত, ঠিক আছে? ওকে, আমরা যদি পরেরটাতে যাই, পরিসংখ্যান বলতে কি বোঝায়? পরিসংখ্যান কিন্তু মূলত গণিত বিষয়ক জ্ঞান। পরিসংখ্যান গণিতেরই একটি শাখা, ঠিক আছে? সো যেমন পরিসংখ্যান হলো ব্যবহারিক গণিতের একটি শাখা। সো পরিসংখ্যান গণিতের একটি শাখা বা গণিত বিষয়ক জ্ঞান, একই কথা। এই যে পরিসংখ্যান তোমার গণিত বইয়ের মধ্যেই কিন্তু আলাদা একটা বিভাগ, একটা পার্ট আলাদা। সো গণিতের একটা শাখা, এই জন্যই এটাকে আলাদা করে রাখা হয়েছে। এবং গণিতের মধ্যে, এরা কিন্তু বাংলার মধ্যে দেয় নেই বা ইংরেজির মধ্যে দেয় নেই। পরিসংখ্যানে উপাত্ত হচ্ছে 2 ধরনের। ওই যে তোমাদেরকে বলেছিলাম, বিন্যস্ত উপাত্ত আর একটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। একটা সাজানো গোছানো, একটা এলোমেলো। তাহলে সংবাদপত্র হতে প্রাপ্ত তথ্য কি ধরনের? সংবাদপত্র থেকে পাইলে এটা হচ্ছে মাধ্যমিক, কারণ এটা তুমি সরাসরি পাও নাই। প্রাথমিক আর সরাসরি একই কথা, মাধ্যমিক বা পরোক্ষ ভিন্ন কথা। সো মাধ্যমিক মানে এটা তুমি অন্য মাধ্যমে পাইছো, নিজে করো নাই। দশম শ্রেণীতে 4 জন শিক্ষার্থীর ওজন 59, 55, 42, 57, এগুলো সংখ্যাভিত্তিক তথ্য। হ্যাঁ, সংখ্যা তো আমি দেখতেই পাচ্ছি। এগুলো পরিসংখ্যান? হ্যাঁ, কারণ পরিসংখ্যান একটা সংখ্যা হইলে পরিসংখ্যান হয় না, অনেকগুলো সংখ্যা হইলে আমি পরিসংখ্যান বলতে পারি। এবার এগুলো কি উপাত্ত? হ্যাঁ, এগুলো একই সাথে উপাত্ত আমি বলতে পারি। কেন? প্রথমে এগুলো ডেটা,
এই ডাটাগুলোকে 4 জন শিক্ষার্থীর যেহেতু এটা ওজন, তাহলে একটা তথ্য হয়ে গেল। এবার অনেকগুলো তথ্যকে আমি কিন্তু একসাথে বলতে পারি এটা একটা পরিসংখ্যান। একটি সংখ্যাকে তো পরিসংখ্যান বলতে পারবো না, অনেকগুলো সংখ্যাকে এখান থেকে আমি একটা সিদ্ধান্তে আসতে পারবো যে 5-এর ঘরেই সবচেয়ে বেশি ওজন বাচ্চাদের 55, 59, 57, তার মানে 50-এর উপরই বেশিরভাগ বাচ্চাদের ওজন। তাহলে যে একটা সিদ্ধান্তে আসলাম, এটা তাহলে একটা পরিসংখ্যানও। সো এটা 1, 2, 3 তিনোটাই। যেমন ধরো পরেরটা, পরিসংখ্যানের ক্ষেত্রে সংখ্যাভিত্তিক তথ্য পরিসংখ্যান। হ্যাঁ, সংখ্যাভিত্তিক তথ্য পরিসংখ্যান একটি মাত্র সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় না, এইটা ভুল। কেন? পরিসংখ্যান একটা মাত্র সংখ্যা হইলে তাকে পরিসংখ্যান বলতে পারবো না। তাহলে 2 নম্বর ভুল হইলে 1 আর 3 রাইট। ঠিক আছে, খ নম্বর। পরেরটা যদি আমি একটু দেখি তোমাকে, সাধারণভাবে এলোমেলোভাবে সংগৃহীত উপাত্তকে কি বলে? এলোমেলো মানে কি? অগুছালো, অবিন্যস্ত। সো এলোমেলো হইলেও এটাকে এলোমেলো নাম না, বা গুছালো না, এটার নাম হবে বিন্যস্ত, মানে সাজানো। অবিন্যস্ত মানে এলোমেলো। সো এলোমেলো বলা যাবে না। মানে প্রত্যেকটা, যেমন বিজ্ঞানের কিছু ভাষা আছে, ডাক্তারি কিছু ভাষা আছে, পরিসংখ্যানের কিছু ভাষা আছে। সো আমরা এটাকে অবশ্যই বলবো অবিন্যস্ত উপাত্ত। যেমন 14 নম্বরে আছে 15, 16, 20, 21, 24, 26। এই উপাত্তগুলো কি ধরনের উপাত্ত? সো এগুলো 15, 16, 20, 21, 24, 26 ধাপে ধাপে একদম সিরিয়াল বাই সিরিয়ালি ছোট থেকে বড় হয়েছে, তার মানে এগুলো হচ্ছে বিন্যস্ত। এখন তুমি বলতে পারো ম্যাডাম ঊর্ধ্বক্রমে সাজানো। হ্যাঁ, ঊর্ধ্বক্রমে সাজানো, কিন্তু উপাত্ত তো 2 ধরনের, বিন্যস্ত, অবিন্যস্ত। উপাত্তকে তো ঊর্ধ্বক্রমে সাজানো, অধক্রমে সাজানো বলতে কোনো উপাত্তের নাম নেই। উপাত্ত 2 ধরনের, বিন্যস্ত, অবিন্যস্ত বললেই না আমি বলতে হবে। ঠিক আছে, সো এটা হচ্ছে বিন্যস্ত। এইটা এই যে 48, 22, আবার 28, আবার 25, আবার 15, একবার বড় একবার ছোট, একবার বড় একবার ছোট, তার মানে এগুলো এলোমেলো। এখন এলোমেলো মানে কি? অবিন্যস্ত, তার মানে অগোছালো। 66, 70 উপাত্তগুলো কোন ধরনের? আমি আশা করি এগুলো তোমরা পারবা। 66, 70, 52, হ্যাঁ, আবার 72, একবার বড় আবার একবার ছোট, তার মানে এটাও অবিন্যস্ত, এলোমেলো। কোনটি অবিন্যস্ত উপাত্ত? দেখো এগুলো তোমার কিন্তু পারার কথা, তুমি এটা পারলে এটাও পারার কথা। কোনটি অবিন্যস্ত মানে এলোমেলো কোনটা? দেখো 8, 7, 5, 4, 3 এটা বড় থেকে ধীরে ধীরে ছোট হয়েছে, যেমনি হোক গুছাইছে, এটা অর্ধক্রমে সাজাইছে। 3, 4, 5, 7, 8 এটা ছোট থেকে বড়, এটাও সাজাইছে। 2, 4, 5, 8, 9 ছোট থেকে বড়, এটাও সাজাইছে। একবার 7, একবার 8, একবার 4, একবার 3, এটাই এলোমেলো, তার মানে এটা অবিন্যস্ত। ঠিক আছে, নিচের তথ্যগুলো লক্ষ্য করি। পর্যায়ক্রমে সাজানো উপাত্ত সমূহকে বিন্যস্ত বলে। হ্যাঁ, পর্যায়ক্রমে মানে কি? সিরিয়ালি ধাপে ধাপে 1, 2, 3, 4 সাজাইলে তাকে বিন্যস্ত উপাত্ত বলে। 7, 8, 10, 2, 12 এটা কি অবিন্যস্ত? হ্যাঁ, একবার 10 আবার 12, একবার 7 আবার 5, সো এলোমেলো, অবিন্যস্ত। দেখেই বোঝা যাইতে হবে। তাহার ওজন 50 কেজি একটি পরিসংখ্যান। এটা কি একটা পরিসংখ্যান? একজনের একটা ওজন আছে, একটা সংখ্যা আছে, কখনোই একটি সংখ্যা পরিসংখ্যান নয়, তার মানে এটা ভুল। তার মানে 1 আর 2 হচ্ছে রাইট। সো খ নম্বর হচ্ছে আনসার। নিচের তথ্যগুলো লক্ষ্য করো। উপাত্তগুলো বিন্যস্ত ও অবিন্যস্ত হইতে পারে। হ্যাঁ, যে কোনো উপাত্ত সাজানোও থাকতে পারে, আবার সাজানো নাও থাকতে পারে। পরিসংখ্যানে সংখ্যাসূচক তথ্য। হ্যাঁ, পরিসংখ্যান সংখ্যাসূচক তথ্য। হ্যাঁ, আমি এটা বলতে পারি, সংখ্যাসূচক তথ্যকে আমি পরিসংখ্যান বলবো। তথ্য কোনো কাজে লাগে না। তথ্য কি কোনো কাজে লাগে না? যে তথ্য সে অবশ্যই কাজে লাগবে, কাজে লাগে বলেই তাকে তথ্য বলি, কাজে না লাগলে তাকে উপাত্ত বলতাম। উপাত্ত এলোমেলো। তথ্য তখনই হয় যখন তাকে আমি ব্যবহার করতে পারবো অন্য জায়গায়, তার মানে কাজে লাগে না এমন জিনিস তথ্য হবে না। তথ্য হইছে মানে সে কাজে লাগবে, তার মানে এটা হচ্ছে 3 ভুল। তার মানে আমার আনসার হবে 1 আর 2। একটি ওভারের মুস্তাফিজুর রহমানের একটি ওভারের বোলিং ডেলিভারির গতিবেগ ঘন্টায় 130 কিলোমিটার, 135.5 কিলোমিটার, পরেরটা 127.6 সামথিং সামথিং কিছু আছে। আর দ্বিতীয় তথ্য, এক ওভারের উইকেট সংখ্যা 1টি। খেয়াল করো, তাহলে উদ্দীপকের দ্বিতীয় তথ্য কিরূপ? উদ্দীপকের দ্বিতীয় তথ্য এটা কি কোনো পরিসংখ্যান? একটু খেয়াল করো, এটা গড় আর মধ্যক তো হবেই না। কেন হবে না? গড় মধ্যক প্রচুরক যদি হয় তাহলে সেটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের একক। কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ করা যায় 3 ভাবে, গড়, মধ্যক, প্রচুরক। এখানে কেন্দ্রীয় প্রবণতার কোনো কথা আছে? নাই। সো গড় মধ্যক হবে না, তাইলে এটা পরিসংখ্যান হবে না কেন? দেখো, এক ওভারের উইকেট সংখ্যা 1টি, তাহলে এক ওভারে উইকেট 1টি, এটা কোনো পরিসংখ্যান না। একটি তথ্য, একটি সংখ্যা, একটি তথ্য কখনোই পরিসংখ্যান হতে পারে না। যদি না হয় তাহলে এটা কি? এটা একটা সাধারণভাবে উপাত্ত।
সংখ্যা থাকলে সংখ্যা বলতাম, এটা সংখ্যা না, এটা একটা সাধারণ উপাত্ত যেটা তুমি ব্যবহার করতেও পারো নাও করতে পারো। ঠিক আছে, পরেরটা উপাত্তসমূহের সমষ্টি, উপাত্তসমূহের সংখ্যা ইকুয়াল বি। বি মানে কি? আমরা সবাই জানি গড় ইকুয়াল উপাত্তসমূহের সমষ্টি ভাগ উপাত্তসমূহের সংখ্যা। তার মানে এই বি দিয়ে আসলে গড় বুঝাইছে। এই চিহ্ন দ্বারা কি প্রকাশ করে? এই চিহ্ন দিয়ে আসলে সমষ্টি প্রকাশ করে। এটা মানে সমষ্টি, সমষ্টি মানে যোগফল। ঠিক আছে, এটা একটা বিশেষ চিহ্ন, গ্রিক চিহ্ন, এটা দিয়ে সমষ্টি বা যোগফল বুঝায়, মধ্যক গুণ ভাগ বুঝায় না। কেন্দ্রীয় প্রবণতা পরিমাপক কয়টি? এই যে তিনটি, গড়, মধ্যক, প্রচুরক। গড় গুণ উপাত্তসমূহের সংখ্যা, এটা কি হবে? আমি তোমাদেরকে বলি, তুমি যেমন একটু আগে গড় বের করলা, গড় ইকুয়াল সমষ্টি ভাগ সংখ্যা, তাই তো? তাইলে এখন তোমার কাছে গড় আর সংখ্যা আছে, তাহলে নাই কি? সমষ্টি। দেখো তো, এই যে গড় আর সংখ্যাকে যদি তুমি গুণ করো তাইলে তুমি সমষ্টি পাওয়া যাইবা। এই সমষ্টি ইকুয়াল এই গড় গুণ সংখ্যা, আর যদি গুণ করি তার মানে গড় আর সংখ্যাকে গুণ করলে আমি কি পাবো? উপাত্তসমূহের সমষ্টিকে পাবো। এই উপাত্তগুলোর গড় বের করো। আমরা জানি কোনো সংখ্যার গড় বের করতে হলে উপাত্তগুলোর যোগফল ভাগ উপাত্তগুলোর সংখ্যা। সো আমরা 17 যোগ 8 যোগ 0 যোগ 9 যোগ 0 8 এদেরকে যোগ করবো, 1 2 3 4 5 6, 6 দিয়ে ভাগ করে দিব। সো আমরা দেখি কোনটা হয়। আমরা যদি এইদেরকে যোগ করি, যোগ করে যদি 6 কেন 1 2 3 4 5 6 শূন্য হইলেও একটা সংখ্যা তোমাকে ধরতে হবে। সো তুমি যদি এদেরকে ভাগ করো তাহলে তোমার পাচ্ছ কত? 7। দেখো 8 আর 9 হচ্ছে 17, 17 আর 17 কত তোমার? 34, 34 আর 8 কত? 35 36 37 38 39 40 41 42, 42কে 6 দিয়ে ভাগ করলে 6 7 42 হয়ে গেছে। 5 জন ছাত্রের প্রাপ্ত নম্বর এত হলে গড় কত? এই সবগুলোকে যোগ করব, তারপরে 5 দিয়ে ভাগ দিয়ে দিব। 5 জন যেহেতু, এটা ভাগ করলে 55.4 হবে। তোমরা কইরা দেখবা এটা। 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর গড়। সো 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 7 যোগ 8 যোগ 9 যোগ 10। ঠিক আছে, এই মোট সংখ্যা আছে 10টা, এদের সবার যোগফল ভাগ 10। আমি তোমাকে যেহেতু 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি চাইছে, আমি তোমাকে একদম সহজ মানে স্বাভাবিক সংখ্যার যোগফল মানে তুমি যোগ করবা সংখ্যা দিয়া, যোগ করে 10 দিয়া ভাগ দিলে তুমি দেখবা 5.5 আসতেছে। ঠিক আছে, এই সংখ্যাগুলোর গড় কত? আমি আশা করি তোমরা এগুলো পারবা। এদেরকে যোগ করবা, 1 2 3 4 5টা, 5 দিয়ে ভাগ করলে তুমি তোমার কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে 10.6। এইবার আসি 30 নম্বরে, তুমি একটু প্রবলেম ফেস করবা। 3 ক বিয়োগ 1, 3 ক যোগ 1, এই সংখ্যা তিনটির গড় কত? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমরা এদেরকে যোগ করব। এই 3 ক যোগ 1, 3 ক যোগ 1, সংখ্যা তিনটার গড়। আচ্ছা, আমরা জানি গড় সমান সংখ্যাগুলোর যোগফল ভাগ সংখ্যাগুলোর সংখ্যা। এখানে মোট সংখ্যা আছে কয়টা? 3টা। সো 3 দিয়ে আমরা এদেরকে ভাগ দিব। সো ভাগ দিলে আমরা কি পাবো? আলটিমেটলি আমরা এখানে গড় পাবো। ভালো কথা। তো আমরা একটা কাজ করি, এখানে 3 আছে কয়টা আর সংখ্যা আছে কয়টা, চলো আমরা দেখে নিই। সো 3টা ক, এখানেও 3টা ক, মোট 6টা ক, 6টা ক, আর এখানেও 3টা ক, মোট কয়টা ক? দেখো তোমার আছে 9টা ক। আর প্লাসের 1 আর মাইনাসের 1 কাটতে দিলাম আমরা। ঠিক আছে, সো 9টা ক আর নিচে আছে 3, আর এখানে কিন্তু গড় 3 দিয়ে যদি 9কে কাটি, 3 3 9, তার মানে 3 ক। এখানে 3 ক আর এখানে হইল গড়, তার মানে আলটিমেটলি গড় কি বেরোইল? 3 ক। এই 3 কই হচ্ছে তোমার আনসার। বুঝাইতে পারছি? সংখ্যা নাই কোত্থেকে দিব? যদি গড় দেয়া থাকতো তাহলে আবার কয়ের মান বের করে ফেলতে পারতাম। গড় দেওয়া নাই, তাহলে 3 ক। গড় থাকলে একটা সংখ্যা বের হয়ে যেত, পারতাম বের করতে। এবার 3 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর গড় কত? প্রশ্নের দিকে তাকাও। 3 দ্বারা বিভাজ্য মানে 3-এর নামটা পড়তে পারি, 3-এর নামটা পড়া যায়, 3 দিয়ে ভাগ যায় এমন। চলো তো আমরা নামটা পড়ি। 3 একে 3, 3 নিজেও একটা। 3 থেকে 22, 3 দুগুণে 6, ওই যে মানে গুণফলটা 3 দিয়ে যায় এরকম। 3-এর মধ্যে 3 দিয়ে করলে 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24 পর্যন্ত যাব না, কারণ আমাকে 22-এর মধ্যে বলেছে। সো 3 দিয়া যায় এরা।
এদের 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা সংখ্যা পাইছি 7 দিয়া। এদেরকে যোগ করে 7 দিয়ে ভাগ করলে আমার সংখ্যা আসবে কত? 12। তোমরা নিজেরা কইরা দেখবা এটা। এরপরে বলেছে গড় 8 হলে কয়ের মান কত? গড় যদি 8 হয় তাহলে এদেরকে যোগ করে আমরা বের করে ফেলবো। তো আমরা গড়ের সূত্র জানি, গড় ইকুয়াল সমষ্টি, মানে উপাত্তগুলোর সমষ্টি ভাগ উপাত্তগুলোর সংখ্যা। তাহলে গড় কত? গড় দেওয়া আছে 8, সমষ্টি কত? 11, 4 আর 7 11 আর 11 22। তাহলে 22 আর কয়ের মান তো আমি জানি না, এই জন্য যোগ ক রাইখা দিলাম। আর সংখ্যা কয়টা? 4টা। আমরা একটু যদি আড়াআড়ি গুণ করি, এইখানে হচ্ছে 22 যোগ ক, আর এখানে 4 8 32। তা আমার শুধু কয়ের মান দরকার, তো কটা রাখলাম? 32-এর 32, এই পাশের 22, এটা যেহেতু যোগের, এটাকে আমি ওই পাশে নিলে এটা হয়ে যাবে বিয়োগের, দিলাম 22। 32 থেকে যদি 22 চলে যায় আমার কাছে থাকে 10। এই কয়ের মান হচ্ছে 10। আমি কি বুঝাইতে পারছি? এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে যোগ, তুমি কয়ের মান তো তুমি জানো না, সো এদেরকে যোগ করে যেটার মান নাই ওটাকে রাইখা দিবা। ওটারে রাইখা তুমি সূত্র বসায় এবং আড়াআড়ি গুণ করলে তুমি পাওয়া যাবে। উপাত্তসমূহের সমষ্টিকে উপাত্তসমূহের সংখ্যা দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? এই যে সমষ্টিকে সংখ্যা দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? গড় পাওয়া যায়। সো গড় ব্যবধান লেখো না, আবার গড় ব্যবধান মানে পার্থক্য, আর গাণিতিক গড় মানে হচ্ছে এইটা। ওকে, সেম তোমরা আশা করি এই গড় করতে পারবা। গড় মানে সবাইকে যোগ কইরা জাস্ট তুমি 1টা 2টা 3টা 4টা যত সংখ্যা আছে অত দিয়ে ভাগ কইরা দিলি পাওয়া যাইবা। সো এখানে হবে 10.4। এটাও সেম ভাবে তোমরা আশা করি গড় পারবা। এটার উত্তরটা এটা হবে 10, আমি বলে দিলাম। বাংলায় 2 জনে 50, 3 জনে 45, 4 জনে 40 নম্বর পেয়ে থাকলে গড় নম্বর কত? আগে মানুষ কয়জন? আমরা গড়ের সূত্র জানি, উপাত্তসমূহের সমষ্টি ভাগ উপাত্তসমূহের সংখ্যা। তাহলে মানুষ আছে 2 আর 3 5, 5 আর 4 মিলে 9, দিলাম 9 সংখ্যা। এবার আসি সমষ্টি। সমষ্টি 2 জনে 50 করে, তার মানে 50 50 করে 100 2 জনে পাইছে। তার মানে এখানে 50 হইল 2 জন মানে 100, 45 হইল 3 জন, তাহলে 3 50-এ 100, 100 থেকে যদি 15 বাদ দিয়ে দেই তাহলে থাকতেছে হচ্ছে আমার 85। আচ্ছা, 45 করে যদি আমি 3 4-এ 12, 120 আরো 15 135, আর 4 জনে 40 নম্বর করে, 4 4-এ 16 160। তাহলে 100 আর 100 200, 200 আর 100 300, 360 আর 30 390 395। তার মানে আমি যোগ করে ফেললাম 395-কে। তুমি যদি 9 দিয়ে কাটাকাটি করো, দিয়ে 43 পয়েন্ট সামথিং 8 আর কি 8 থাকে, ওই 43.8 আসে আর কি। ঠিক আছে, সো হয়ে গেল। এইবার যদি একটু আমি এই দিকটায় যাই, সেম এই অঙ্কটাও, এটা তোমরা নিজেরাই পারবা। এখানে x+1 আর এখানে হচ্ছে x, এই দুইটা জিনিস যেমনে আছে রাইখা বাদ দিয়ে বাকিদেরকে যোগ করো। গড় দেওয়া আছে, তুমি আর আমি সূত্র জানি, গড় ইকুয়াল সমষ্টি ভাগ সংখ্যা। ওকে, x এর মান বের করতে বলছে। গড় কত? 59, দিলাম। সমষ্টি কত? 301 যোগ x আছে, একটার একটা মিললা 2টা x, আর সংখ্যা হইল মোট 7টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। সো ভাগ করলাম 59 দিয়ে, যদি 7কে করি 413, আর এইখানে 301 যোগ 2x। সো 413-কে 301 ওই যোগের আছে ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, আর এই পাশে 2x। তো 3 থেকে 1 চলে গেলে 2, আর 1 থেকে 0 1 1, 112-কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে দাঁড়াচ্ছে কত আমার? 112-কে 2 দিয়ে ভাগ করলে আসতেছে হচ্ছে তোমার 11 যায় 5 বার, 5 দুগুণে 10, হাতে রইল 1 12, 6 দুগুণে 12। তার মানে কত হইল আমার আলটিমেটলি? 56। সেম যদি আমি তোমাকে বলি এই জায়গাটার মধ্যে 38 নম্বর, রনি 2024 সালে ফেব্রুয়ারি মাসে গড়ে প্রতিদিন 47 টাকা খরচ করে, সে ওই মাসে মোট কত টাকা খরচ করবে? আচ্ছা চলো, মোট কত টাকা খরচ করবে একটু যদি তুমি গড়ের কথা বলেছে, আমরা তো গড়ের সূত্র জানি যে গড় ইকুয়াল
দিন থাকুক যাই থাকুক সমষ্টি মানে যোগফল ভাগ সংখ্যা। তো এটা তোমাকে বুঝতে হবে। ফেব্রুয়ারি মাস কত দিনে হয়? আমরা জানি ফেব্রুয়ারি মাস হয় 28 দিনে, ঠিক আছে? তো 2000, এখন একটা কথা আছে, 2024 সাল কি লিপিয়ার? তোমরা পঞ্চম শ্রেণীতে লিপিয়ার সম্পর্কে ধারণা পেয়েছো। যদি লিপিয়ার হয় তাহলে সেটা 29 দিনে ফেব্রুয়ারি মাস, আর লিপিয়ার না হইলে 28 দিনে ফেব্রুয়ারি মাস হয় নর্মালি। তো 47 টাকা প্রতিদিন খরচ করে, ভালো কথা। তাইলে গড়ে 47 টাকা, ওই মাসে মোট খরচ কত? তো গড়ের হিসাব দেওয়া আছে 47। এবার আমরা একটু দেখবো এখানে সংখ্যা কত, মানে কত দিন। তাহলে 28 দিন নাকি 29 দিন? যদি লিপিয়ার হয় 29, লিপিয়ার না হলে 2024 সাল, তাহলে 28 হবে। চলো আমরা দেখি কি এটা। তুমি তো লিপিয়ার কি বুঝো না, লিপিয়ার কেমনে চিনবা? তুমি যে সালটা দেওয়া আছে না, এটার শেষের যেই দুইটা অঙ্ক, এটা যদি 4 দিয়ে ভাগ মিল্লা যায় তাইলেই সেটা লিপিয়ার, আর না মিললে ভাগশেষ থাকলে সেটা লিপিয়ার না। তাহলে আমরা যদি 4 দিয়ে ভাগ করে দেখি, 4 6 24 মিলে গেছে, কাটাকাটি মিলে গেছে, তার মানে লিপিয়ার। লিপিয়ার হলে এই সংখ্যা, এই ফেব্রুয়ারি মাসটা হবে 29 দিনের। সো 29 সংখ্যা পাইলাম, 29 ফেব্রুয়ারি মাস। আর সমষ্টি আমরা পাবো এখানে, আমরা তো বের করব সমষ্টি, ঠিক আছে? কারণ সমষ্টি তো আমার কাছে মোট খরচ চাইছে না, মোট মানে তো সমষ্টি। এই 47 দিয়ে 29কে তুমি গুণ করো, আর সমষ্টি তাহলে আড়াআড়ি গুণ করলে সমষ্টি বেরোবে, এটার সাথে এটাকে গুণ করলে। সো আমরা এটার সাথে এটাকে গুণ করলে আমরা পাবো হচ্ছে 1363। তো আমি মোটামুটি তোমাদেরকে এগুলো করে দিলাম, আশা করি তোমরা পারবা। পরিসংখ্যান হলো একটি সংখ্যাবাচক তথ্য, হ্যাঁ, গণিতের একটি ফলিত শাখা। এর আমরা একটু দেখবো, আগে চিন্তা করব তারপরে। হ্যাঁ, গণিতের একটি শাখা। এর সাহায্যে গড়, মধ্যক, প্রচুরক নির্ণয় করা যায়। হ্যাঁ, যায়। এই পরিসংখ্যানে আমরা গড়, মধ্যক, প্রচুরক নির্ণয় করতে পারি। তার মানে আমরা বলতে পারি 1 2 3 তিনটাই রাইট। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ করতে হইলে গড়, মধ্যক, প্রচুরক 3 ভাবে করা যায়। সো গড়, মধ্যক, প্রচুরক 1 2 3 তিনটাই উত্তর, ঠিক আছে? নিচের তথ্যের ভিত্তিতে আমরা 41 42 নম্বর প্রশ্নের উত্তর দিব। তা আমি এগুলো পারবো। লক্ষ্য করো, 6 7 5 8 12 10 11 9 13 কিছু সংখ্যা আছে। এই উপাত্তগুলো কি কোন ধরনের? সাজানো না সাজানো না? 6 7 5 8 9, একবার 6 একবার 9, এখানে 13, এখানে 12, এলো মেলো। যদি এইভাবে থাকতো, মনে করো সবচেয়ে ছোট সংখ্যা 5 6 7 8 9 10 12 11 12 13, তাইলে হয়তো এটা সাজানো, বিন্যস্ত। এখন তো এলোমেলো, তাহলে এটা হচ্ছে আমার কি? অবিন্যস্ত। উপাত্তগুলোর গড় কত? তো গড় বের করতে হলে উপাত্তগুলোর সংখ্যা, উপাত্তগুলোর সমষ্টি ভাগ উপাত্তগুলোর সংখ্যা। সো এটা তোমরা নিজেরাই পারবা। উপাত্তগুলোর এই যে প্রত্যেকটাকে যোগ করবা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, 9 দিয়ে ভাগ করে দিবা সবার যোগফল। পারবা না এটা তোমরা? অবশ্যই পারবা। তাহলে আমরা 42 করে ফেললাম। পরেরটা, কোনটি বিন্যস্ত উপাত্তকে সমান 2 ভাগে ভাগ করে? একটা বিন্যস্ত উপাত্তকে সুন্দরভাবে সমান 2 ভাগে আমরা ভাগ করে দিতে পারি মধ্যক। কারণ আমরা মধ্যক যখন করি, একটা সাজানো উপাত্তকে একদম মাঝামাঝি ভাগ করে দেয় 2টাকে, মধ্যক করলে আমরা করতে পারি। উপাত্তের সংখ্যা বিজোড় হলে মধ্যক নির্ণয়ের সূত্র কি? মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে যোগ 1। মধ্যপদ দুইটির যোগফল যোগ 1, নাকি যদি আমরা দেখি, দেখো এখানে কি বলছে, বিজোড় হইলে ভাগ 1। আমরা একটু দেখবো এখানে কি বলছে। মধ্যপদ দুইটির আমরা কিন্তু সূত্র জানি, কি জানি আমরা? যে n+1 ডিভাইডেড বাই 2, তার মানে 2 হচ্ছে ভাগ 1, কিন্তু ভাগ না। তার মানে n+1, এর সাথে এই যেটা n মানে হচ্ছে সংখ্যা যোগ 1 ভাগ 2। আলটিমেটলি এই জিনিসটাকে এভাবে লিখলে আমরা পাই, তার মানে এটাই হচ্ছে আনসার। তো আমি আশা করি আমি তোমাদেরকে করাই দিছি এই 45 এই পর্যন্ত। এই যে এই জিনিসটাই বলছে, যদি বিজোড় হয় তাহলে সূত্র কি? এই যে n+1 ডিভাইডেড বাই 2, ডিভাইডেড বাই 2, এটা কিন্তু 1 হবে না। আবার উপাত্তের সংখ্যা জোড় হইলে কি হবে? উপাত্তের সংখ্যা বিজোড় হইলে n+1, কিন্তু যদি জোড় হয় তাহলে আমরা মধ্যপদদ্বয়ের সমষ্টি করব। মাঝামাঝি দুইটা পদ, ধরো 3 4 5 6, এটা জোড় সংখ্যা। 1টা 2টা 3টা 4টা জোড় সংখ্যার আমি কেমনে মধ্যক বের করব? এই মাঝামাঝি দুইটা সংখ্যার আমি সমষ্টি করব। সো এটা আমি করব মধ্যপদদ্বয়ের সমষ্টি কইরা আবার 2 দিয়ে ভাগ দিব। সো এই যোগফল কইরা 2 দিয়ে ভাগ দিলে 4 আর 5 9, 9কে 2 দিয়ে ভাগ করলে আমার হচ্ছে কত? 4.5।
তার মানে আলটিমেটলি আমরা মধ্যপদ দুইটার সমষ্টি কইরা আবার ভাগ করতেছি, তার মানে আলটিমেটলি আমি মধ্যপদ দুইটার গড় করতেছি। এটা কিন্তু অনেকেই পাস লাগাইবা, হ্যাঁ সমষ্টি যোগ করার পরে তুমি আবার 2 দিয়ে ভাগ করতেছো, তার মানে গড় করতেছো দুইটা সংখ্যার। ঠিক আছে, হয়ে গেছে। এবার প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার মধ্যক কত, তুমি প্রথম 10টা স্বাভাবিক সংখ্যা লিখবা, লিখা 10 জোর হইলে মাঝামাঝি দুইটার যোগ করবা, করে 2 দিয়ে ভাগ দিয়ে দিবা, শেষ। ঠিক আছে, তোমার উত্তর হবে 5.5। 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর মধ্যক, তাহলে জোড় সংখ্যা দেখো এখানে শুধু জোড় কত, 2, 4, 6, 8, 10, তাহলে এদের মধ্যক কত হইব, 1, 2, 3, 4, 5, বিজোড় হইলে মাঝে যে আছে সে, তার মানে 6 নম্বর। সংখ্যাগুলোর মধ্যক কোনটি, এই সংখ্যাগুলোর 4, 6, 7, 9, 12, এদের মধ্যক করতে হলে তোমাকে সাজানোই আছে 4, 6, 7, 9, 12, এদেরকে তুমি মধ্যক করার জন্য 1, 2, 3, 4, 5টা, যেহেতু বিজোড় সংখ্যা যে মাঝে আছে সেই হবে। তো আমি আশা করি এগুলো তোমরা নিজেরাই পারবা। ভালো থাকো সবাই, সবার জন্য শুভকামনা।